নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প সাধু কালাচাঁদের মেদিনী পুরাণ। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। প্রায় 500 বছর আগে দোল পূর্ণিমার দিনে চৈতন্যদেব জন্মেছিলেন। সেদিন চাঁদের পূর্ণগ্রহণ ছিল। আবার প্রায় 500 বছর পরে এবার দোল পূর্ণিমার রাতে চাঁদের পূর্ণগ্রহণ গেল। রাত 11টা বেজে 40 মিনিট গতে চাঁদের রাহু মুক্তি। কলের জল থাকে না বলে টিউবওয়েল থেকে জল এনে ঘড়া ভরে রাখা থাকে। কালাচাঁদের মা সন্ধে রাতে গ্রহণ লাগতেই ঘড়ার জল ফেলে দিলেন। তারপর বললেন, সাধু, এবছরটা তো সাবধান থাকা দরকার। ক্লাস 9 এর গেট তোকে এবার পেরোতেই হবে। সাধু কালাচাঁদ নিপাতনে সন্ধির উদাহরণ মুখস্থ করছিল। কালাচাঁদের মা ফাঁকা ঘড়া নামিয়ে রেখে বললেন, এখনই বই বন্ধ রাখ বাবা। গ্রহণের ভেতর পড়াশোনা করে শেষে বিপদ ডেকে আনবি। কোথায় দোষ হয়ে থাকবে, তাতে না আবার ফেল করে বসিস। তবে কি করব এখন? এমনি ঘুরে বেড়া। তাহলে তো বাবা দেখে রাগারাগি করবে। না না, তিনি এখন ধানের আড়তে বসে ফলন নিয়ে গল্প জুড়েছেন, এইদিকে আসবেনও না। কালাচাঁদ বই বন্ধ করে গালে হাত দিল। দাড়ি খড়খড় করছে, কামানো হয়নি। তার উপর দুপুরে দোলের আবির এখনো লেগে আছে। বেশি বেলায় নদীতে নেমে চান, রং তোলা, বাড়ি ফিরেই বাবার কাছে এক চোট বকুনি। দোলের দিনটাও খুব ভালো যায়নি কালাচাঁদের। নদী থেকে চোখ লাল করে চান করে ফিরেছে, অমনি বাবার মুখোমুখি। আর কত কাল স্কুলে পড়বে বাবা? কালাচাঁদ মাথা নিচু করে থেকেছে। ক্লাস 3 থেকে ধরলে সে আজ 15 বছর স্কুলে আছে। ভর্তি হয়েছিল 8 বছর বয়সে। তার গোড়ার দিকের ক্লাস ফ্রেন্ডদের বিয়ে থা হচ্ছে। 2-1টা বিয়ে অ্যাটেন্ড করেছে কালাচাঁদ। বন্ধুরা কেউ কেউ এখন চাকরিতে, স্কুল মাস্টার, নয়তো ল পাশ দিয়ে কোর্টে বেরুচ্ছে। কালাচাঁদ শুরু করেছিল শহরের সেরা স্কুল জুবিলি থেকে। এখন সারা তল্লাটের 7-7টা স্কুল ঘুরে সে গোবর চাকার পল্লী মঙ্গলে এসে ঠেকেছে। এখানেও 3 বছর হতে চলল তার। বেলাবেলি তার বাবা বেরুচ্ছিল ধানের আড়তে। যাবার সময় বলে গেল, সন্ধে রাতে চাঁদের দিকে তাকিয়ে চোখ খারাপ করো না। গ্রহণের চাঁদ দেখলে অকালে ছানি পড়ে চোখে। কালাচাঁদ একা একা বাড়ির সামনের ফাঁকা মাঠটায় পায়চারি করছিল। সে এখন কি করবে বুঝতে পারছিল না। গ্রহণের ভেতর পড়া যাবে না, চাঁদের দিকে তাকানো চলবে না, খিদে পেলেও খাওয়া বারণ। খেলে চিরকালের জন্য পেটে ব্যামো ধরবে, তেষ্টা পেলেও জল খাওয়া চলবে না। মহা মুশকিল। তাহলে কি করব এখন? আকাশের কোণের দিকে একটা উল্কা পড়লো, মডেল স্কুলের ছাদ বরাবর। চৈতন্যদেব তো দোল পূর্ণিমার চাঁদের পূর্ণগ্রাসের দিন জন্মেছিলেন। তার তো কোনো অসুবিধে হয়নি, দিব্যি পড়াশোনা করেছেন। এখন আমার 23, তিনি 24-এ দেশ ভ্রমণে বেরিয়ে পড়েছেন। গান বেঁধেছেন, নাচের দল ছিল, ছিল বন্ধু বান্ধব। জন্মে শিশু চৈতন্যকে নিয়ম কানুন মানতে পেরেছিলেন। না, এই জীবন আর ভালো লাগে না কালাচাঁদের। তার সঙ্গে মিশবে? পল্লী মঙ্গল স্কুলের ক্লাস ফ্রেন্ডরা তার চেয়ে বছর 10-এর ছোট। নতুন 2-1জন মাস্টার মশাই প্রায় তার বয়সী। ঝড়ের সময় স্কুলের মাঠে তার আম কুড়োতে যেতে আর ভালো লাগে না। সেই কবে পড়াশোনা শুরু করেছে, আজও শেষ হলো না। গোড়ার দিককার বানান, দাঁড়ি, কমা, সন্ধি বিচ্ছেদ যা কিছু শিখেছিল, এখন তা সবই প্রায় ভুলতে বসেছে কালাচাঁদ। আজকের সন্ধেটা কালাচাঁদ ইম্পর্টেন্ট মনে করলো। প্রায় তারই বয়সে চৈতন্যদেব পদব্রজে বেরিয়ে পড়েছিলেন। প্রায় 500 বছর পরে আবার দোলের সন্ধেবেলা চন্দ্রগ্রহণ। নিশ্চয়ই কোনো যোগাযোগ আছে। রাহু চাঁদকে গিলবে, তারপর উগড়ে দেবে। এই খাওয়া দাওয়া ব্যাপারটা ঘন্টা 5-এর। তার ভেতর অনেক কথা মনে এলো কালাচাঁদের। এক সময় আমি জুবিলি স্কুলে হেডু থেকে অন্য সব স্যারের সই হুবহু জাল করে স্কুলের সবার ছুটির দরখাস্ত মঞ্জুর করতাম। প্রোগ্রেস রিপোর্ট, ট্রান্সফার সার্টিফিকেট দিতাম। ফি ছিল আধুলি থেকে 3 টাকা পর্যন্ত, রিক্সা ভাড়া অতিরিক্ত। কি পয়সাটাই কামিয়েছি এক সময়। আর এখন আমার হাত একদম ফর্সা।
মিউনিসিপ্যালিটিতে চাকরি করে দেবেন বলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমায় যেবারে স্কুল ফাইনালে হেড গার্ড করলেন, চাকরি হয়ে যাবে আশায় আশায় এমনি করা গার্ড দিলাম, যার দরুন আমার শৈশাবুদের পসার একদম গেল। বাবা এখন পয়সা করি গোনাগুনতি করে ড্রয়ারে রাখে, ভোরে উঠে আবার গুনে দেখে, কম পড়লেই নাকি আমায় পেটাবে। একবার বেশি হওয়াতেও পিটুনি জুটেছে আমার। পড়ি না হয় ক্লাস 9-এ, কিন্তু বয়স তো আমার 22-23। হাত খরচা বলে তো একটা কথা আছে, ব্লেড লাগে, সিগারেট এক প্যাকেট অন্তত 70 পয়সা। এই অবস্থায় পদব্রজে দেশভ্রমণে বেরোতে গেলেও তো পয়সা চাই। পল্লীমঙ্গল স্কুলটি ভালো। শহরের শেষ দিকে গোবর চাকা বলে এক জায়গায় এই স্কুল। ক্লাস 9-10-এর পিছনেই ধান ক্ষেত, চাষিদের দানের জমিতে স্কুল বাড়ি। ডিসেম্বর মাসে ধান দিয়ে মাস্টার মশাইদের মাইনে হয়। এবারে স্কুল ফাইনালে 32 জনকে সেন্ট আপ করা হয়েছিল। 28 জনের নামের পাশে রিপোর্টেড এগেনস্টে ঢেঁড়া পড়েছে। 3 জন সব সাবজেক্টে ফেল। একজনের কম্পার্টমেন্টাল হতো ইতিহাসে, কিন্তু এগ্রিগেটে ফেল। স্কুলের অ্যাফিলিয়েশন বোর্ড নাকচ করে দিয়েছেন, সরকারি এইড বন্ধ। অনেক ধরাধরি করে হেডওয়ে যাত্রায় স্কুলকে বাঁচিয়েছে, কিন্তু কন্ডিশন এবারে স্কুল ফাইনালের ফলাফল ভালো হওয়া চাই, নয়তো বিপদ। তাই পল্লীমঙ্গল স্কুলে এখন 9 থেকে বছরে 3টে পরীক্ষা, ফার্স্ট টার্মিনাল, সেকেন্ড টার্মিনাল ও অ্যানুয়াল। সেই ফার্স্ট টার্মিনাল আর 7 দিনের মাথায় শুরু হচ্ছে। চন্দ্রগ্রহণ পড়ে যাওয়ায় সন্ধেটাই মাটি হয়ে গেল। পড়াশোনার ভীষণ চাপ। একটু আগে মডেল স্কুলের মাথায় সে উল্কাপাত দেখেছে। স্কুলটা তাহলে এবার স্কুল ফাইনালে গেল। কালাচাঁদের নিজের হাতে তৈরি টোকনদারেরা এখন মডেলের ক্লাস 10। নির্ঘাত সবকটা আর এ হবে ফাইনালে। সাধে উল্কাপাত, এ কিসের লক্ষণ? তাও চন্দ্রগ্রহণের ভেতর। আর দেখতে হবে না। আমার পড়াশোনার ভাগ্য এই ফার্স্ট টার্মিনালেই স্থির হবে। পাশ হলাম তো হলাম, নয়তো পদব্রজে দেশ ভ্রমণ। হাইওয়ে ধরে হাঁটতে হাঁটতে পুরীতে গিয়ে উঠবো। সামনেই সমুদ্র, পথে নদীগুলোর ওপর দিয়ে তো ব্রিজ আছে। দিনে 10 মাইল করে হাঁটলেও মাস খানেকের মাথায় নীলাচল। কি আছে, গরমকাল এখন, খালি গায়ে বেরিয়ে পড়বো। বাবার ঘরে টাঙানো চৈতন্যদেবের ক্যালেন্ডারটা মনে পড়তেই কালাচাঁদ ঠিক করলো শুধু ন্যাড়া হয়ে নিতে হবে। প্রায় 500 বছর পর ফিরে আবার দোলের সন্ধেবেলায় চন্দ্রগ্রহণ, এ কি শুধু শুধু? এখন পথ খরচা কিছু হলেই হয়। স্কুলের জীবন তো অনেক কাল গেল। ঠাকুর, এই অপমান লাঞ্ছনার কি শেষ হবে না একদিন? গ্রহণ ছেড়ে যাবার পর বেশি রাতে খেতে বসলো কালাচাঁদ। পাছে চোখে ছানি পড়ে, তাই সে চাঁদ দেখেনি এতক্ষণ। জল খায়নি, বই ছোঁয়নি। কালাচাঁদের বাবা পরম বৈষ্ণব, নিত্যদিন চৈতন্যদেবের নাম গান তার মুখে। খেতে বসার আগেও গুনগুন করে গাইছিলেন। কালাচাঁদ খেতে খেতে মনে মনে হাসলো। দাঁড়াও না বাবা, পদব্রজে দেশ ভ্রমণ সেরে ফিরি, এই তোমার কালাচাঁদকেও ঘরে বরণ করে আনবে তখন। এত যে পিটিয়েছ আমায়, সেজন্য অনুতাপ হবে। হবে না বাবা? তখন অবশ্যই কে কার বাবা, কস্তে পুত্র কা তব পিতা। যাকে বলে চিন্তা নিত, সেই অবস্থায় শুতে গেল কালাচাঁদ। শোবার ঘরের জানলা দিয়ে দেখলো সাদা ফটফটে জ্যোৎস্নায় নদীর বুকের ওপর পাল তুলে বড় বড় নৌকো দক্ষিণে চলেছে। পালগুলো রং বেরঙের, জ্যোৎস্নায় ধরা পড়ে না। ঘুম এসে কালাচাঁদকে গিলে খেলো। অমনি কালাচাঁদের সামনে কয়েকজন ভদ্রলোক এসে হাজির। একজনকে তো দেখেই চিনল। স্যার, আপনি নিশ্চয়ই স্যার আশুতোষ? হ্যাঁ, তোমার সঙ্গে দেখা করতে এসেছি। তুমি এবারে কলকাতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হও। আমি স্কুল ফাইনালি তো পাশ করিনি স্যার। তাতে কি, ইনি তোমায় সার্টিফাই করেছেন, এনারাও পড়েছেন। পাশে যে ভদ্রলোক দাঁড়িয়েছিলেন তিনি এগিয়ে এসে বললেন, আমি যাদবচন্দ্র চক্রবর্তী। আগে হ্যাঁ, আমি ঈশ্বর যাদবচন্দ্র চক্রবর্তী। আমি জানি তুমি আমার অঙ্কের বই গত 15 বছরে মোট 10 কপি কিনেছ। হ্যাঁ, তা কিনতে হয়েছে স্যার। আপনার বইয়ের কষে দেওয়া অঙ্কগুলোই তো পরীক্ষায় বেশি করে আসে। তোমাকেও সেসব সঙ্গে নিয়ে পরীক্ষায় বসতে হয়েছে। হ্যাঁ স্যার, বারবার, হাফ ইয়ারলি, অ্যানুয়াল, 2 পরীক্ষাতেই।
পাতাগুলো তো ছিঁড়ে নিয়ে সঙ্গে যেতে, তবু পাস করনি। কেন যে করনি আমি ঠিক বুঝে উঠতে পারিনি কালাচাঁদ। এসব অনেক কিছুই ভেবে আমরা ঠিক করেছি তুমি ভিসি হবে। স্যার, আপনার কষে দেওয়া অঙ্কের নিচে দু এক জায়গায় লেখা থাকে সি পেজ 110। আমি সে কথাও খাতায় লিখে দিতাম, তবে তো ধরা পড়বেই। যাকগে, এতেই বোঝা যাচ্ছে তুমি কত মন দিয়ে আমাকে পড়েছো। আর আপত্তি করো না। তারপর যাদবচন্দ্র কাছে এগিয়ে এসে বললেন, ওরা সবাই তোমার চেয়ে অনেক বড়, ওদের কথাটা রাখো। দেশের আজ এই অবস্থায় তুমি ভাইস চ্যান্সেলরের পদে সবচেয়ে যোগ্য লোক। ওরা ওরা মানে স্যার, তুমি দেখতে পাচ্ছ না কালাচাঁদ কারা দাঁড়িয়ে রয়েছেন? এবারে ভালো করে দেখলো কালাচাঁদ। আরে বাবা, স্যার আপনি আপনি তো স্যার আচার্য জগদীশচন্দ্র বসু স্যার। হ্যাঁ, তুমি দেখছি ঠিক চিনেছো। একসঙ্গে দুবার স্যার বলতে নেই। ইনি কি বলো তো? ঠিক ধরতে পারছি নে, আপনাদের মতোই তো গলা বন্ধ কোট গায়ে। ভদ্রলোক নিজেই বললেন, আমি হলাম গিয়ে স্যার যদুনাথ সরকার। ঠিক চিনতে পারছি নে। স্যার আশুতোষ এগিয়ে এসে বললেন, যদু আমাদের বিরাট হিস্টোরিয়ান, কাজে কর্মেও সাহায্য করবে। চলো তোমার বিশ্ববিদ্যালয় বসিয়ে দিয়ে আসি। বিশ্ববিদ্যালয় যদুর অভিজ্ঞতা আছে। আমায় ছেড়ে দিন স্যার, আমি ধরা পড়ে যাব, শেষে লজ্জার আর শেষ থাকবে না। তোমার কিচ্ছু করতে হবে না, শুধু ডিগ্রি পিএইচডির সার্টিফিকেটে সই দেবে বড় বড় করে। তুমি তো সই জাল করতে পারো ভালো। স্যার, আমি আগেকার শেখা সব জিনিস ভুলে যাচ্ছি। তার মানে ভুলে যাচ্ছ কি? হ্যাঁ স্যার, অনেক দিন ধরে পড়াশোনা করছি তো, বড় হাতের সি, বড় হাতের ডি, কোনটা কোন দিকে বাঁকানো তা ঠিক মনে থাকে না, সন্দেহ জাগে লেখার সময়। কিরকম? ধরুন, সেই কবে থেকে লিখছি সিএটি ক্যাট, লিখলাম হয়তো ডিএটি ড্যাট, আসলে ড্যাট কথাটার তো কোনো মানে হয় না। আমি শুধু শুধু সন্দেহে ভুগি। আমায় ছেড়ে দিন স্যার, আমি পারবো না। আচার্য স্যার জগদীশচন্দ্র বসু আর স্যার যদুনাথ সরকার দুদিক থেকে কালাচাঁদের দুখানা হাত ধরলেন। সামনে স্যার আশুতোষ, গায়ে বিখ্যাত সেই স্ট্যাচুর কোট আর হাতে ছড়ি, পেছনে ঈশ্বর যাদবচন্দ্র চক্রবর্তী। যদুনাথ ধমকালেন, লাফাচ্ছ কেন কালাচাঁদ? আমাদের বয়স হয়েছে, আমরা পারবো কেন? আপনারা সবাই এক একজন স্যার, আমায় ছেড়ে দিন। আমি ভাইস চ্যান্সেলর হতে পারবো না। সামনে আমার ফার্স্ট টার্মিনাল, পল্লীমঙ্গল স্কুলের হেডু, ফেল করলে এবার আমায় তাড়িয়ে দেবেন। শহরের আর কোনো স্কুলে আমায় নেবে না, এটাই শেষ স্কুল। স্যার আশুতোষ হা হা করে হেসে উঠলেন। স্কুল কি কালাচাঁদ, একদম বিশ্ববিদ্যালয়। তোমার কাছেই সব কোয়েশ্চেন পেপার থাকবে। সিন্ধুকে চাবি দিয়ে রেখে সাবধানে চাবিটা লুকিয়ে রাখবে। কোয়েশ্চেন লিক হলে কেলেঙ্কারি। এ কোথায় চলেছেন আপনারা? স্যার আশুতোষ ঘুরে দাঁড়ালেন। কেন? কলকাতা যাচ্ছি। কলকাতা না গেলে তুমি ভাইস চ্যান্সেলর হবে কি করে কালাচাঁদ? তোমাকে চেয়ারে বসিয়ে দিয়ে আমরা নিশ্চিন্ত হব। আমায় ছেড়ে দিন স্যার, আমি ঠিক ধরা পড়ে যাব। আমি ইংরেজি বাংলা সব ভুলে যাচ্ছি স্যার। ইংরেজি এ থেকে কে অব্দি চেহারা একেবারে ভুলে গেছি। মাঝে মাঝে শুধু ইংরেজি এইচ এর কথা মনে পড়ে, ওটাকে খাবার ডাবু বলে মনে হয় কখনো কখনো। বাংলার রফলা জফলা কিছুই মনে নেই স্যার, কতকাল ধরে পড়ছি বলুন তো। স্যার যদুনাথ কালাচাঁদের ডান হাতখানা শক্ত করে ধরে হাঁটছিলেন, বাঁ হাত আচার্য জগদীশ বসুর হাতে। স্যার যদুনাথ বললেন, বিরানম্র বন্দোবস্ত এসব বানান পারো না? উচ্চারণ হয়, লিখতে গেলে মনে আসে না। আচার্য জগদীশচন্দ্র বললেন, বাক্য গঠন আসে? আগে আসতো, এখন আর পারি না। স্যার আশুতোষ এগিয়ে গিয়েছিলেন, থেমে পিছিয়ে এসে বললেন, পুরো সেন্টেন্স বলতে পারো না তো? কথা হারিয়ে যায়, মনে পড়ে না সব, তাই তো? হ্যাঁ স্যার। তাই তো আমাদের চাই। ভিসি কখনো পুরো সেন্টেন্স বলেন না, খানিকটা বলবেন, অন্যরা সবাই লুফে নিয়ে বাকিটা বানিয়ে নেবে, তাই তো নিয়ম।
পিছনে ছিলেন ঈশ্বর যাদবচন্দ্র। তিনি বললেন, তাহলে তো কালাচাঁদ ভালো ভিসি হবে। স্যার আশুতোষ হেসে ফেললেন। তেমন বলেছিলাম না, ঠিক যেমনটি চাই তেমনটি খুঁজে বের করেছি। কনভোকেশনের দীক্ষান্ত ভাষণ খানিকটা পরেই নতুন ভিসি কালাচাঁদ থেমে যাবে, বাকিটা সবাই ছাপা বই থেকে পড়ে নেবে। কি বলো যদুনাথ? হ্যাঁ স্যার, আমাদের সময় আমরা বোকা ছিলাম, সবটাই পড়তাম, তাই না জগদীশ বাবু? যা বলেছেন আশুবাবু, ওতে শ্রোতাদের খুব কষ্ট হতো। ট্রেন চলেছে কলকাতার দিকে। ফার্স্ট ক্লাস রিজার্ভ কামরায় 4 জন। আশুবাবু নিজে দরজায়। দমদম স্টেশনে পরীক্ষার খাতার বান্ডিল বগলে একজন মাস্টার মশাই উঠে এলেন কামরায়। স্যার আশুতোষ গম্ভীর গলায় বললেন, রিজার্ভ। খোলা দরজায় সন্ধে রাতের জ্যোৎস্না এসে পড়েছে। প্ল্যাটফর্মের ছাদে 2খানা অ্যাসবেস্টাস মিসিং। সেই ভাগ দিয়ে মাস্টার মশাই গোছের ভদ্রলোক এক পা কামরায় দিয়েছিলেন। সেই অবস্থায় তিনি বললেন, কিসের রিজার্ভ মশাই? স্যার আশুতোষ গম্ভীর গলায় বললেন, দেখতে পাচ্ছ না, এটা ইউনিভার্সিটি স্পেশাল। মাস্টার মশাই চোখ তুলেই স্যার আশুতোষের মুখোমুখি। ওরে বাবা! বলেই মাস্টার মশাই প্ল্যাটফর্মে ফিরে গেলেন। তখন রিজার্ভ কামরায় গাছেরও প্রাণ আছে গোছের সেই বিখ্যাত পোজে আচার্য জগদীশচন্দ্র বসে। তিনি বললেন, নতুন ভিসি যাচ্ছেন। ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে। প্ল্যাটফর্ম থেকে মাস্টার মশাই ভদ্রলোক খাতার বান্ডিল বগলে নিয়ে আরো অবাক হয়ে তাকালেন। স্যার যদুনাথের কাঁধের ওপর দিয়ে মাথা গলিয়ে কালাচাঁদ দেখলো মাস্টার মশাই চলন্ত ট্রেনটাকে বারবার নমস্কার করছেন। ওরা 4 জন কালাচাঁদকে প্রায় পাহারা দিয়ে বিশ্ববিদ্যালয়ের গেটে ঢুকলেন। ডান হাতে শতবার্ষিকী ভবন। স্যার আশুতোষ চাবির গোছা কালাচাঁদের হাতে দিয়ে বললেন, এই হলো সিন্দুকগুলোর চাবি, এখন থেকে সব পরীক্ষার কোয়েশ্চেনের ভার তোমার হাতে। চাবির বিশাল গোছা কালাচাঁদের হাত থেকে শব্দ করে রাস্তায় পড়লো, আর অমনি তার শব্দে ঘুম ভেঙে গেল। সারা গা ঘেমে গেছে। ঘুমের ভেতর লোডশেডিং এ পাখা বন্ধ। সাদা জ্যোৎস্নায় নদীটা একাকার, কোনো নৌকা নেই। বোধহয় ভাঁটা এলো। কালাচাঁদ উঠে 1 গ্লাস জল গড়িয়ে খেলো। বাইরের আকাশে গ্রহণের চাঁদ একদম পরিষ্কার। কালাচাঁদ নিজের মনে মনেই বলল, আর একটু হলেই হয়েছিল, যা 4 পাহারাদার। পরদিন স্কুলে গিয়ে 4th পিরিয়ড অব্দি কালাচাঁদ ঝিম মেরে বসে থাকলো। বড় ঘেরের খাকি হাফ প্যান্ট হাঁটুর কালো মালাই চাকি ছাড়িয়ে খানিক নেমেছে। স্ট্রাইপ দেয়া হাফ শার্ট ভেতরে গুঁজে পড়েছে কালাচাঁদ। কোমরে একটা লিকলিকে বেল্ট, চোখে ঝিমুনি। আজ সকালে মাথায় উকুনের অজুহাত দিয়ে নগদ 1 আধুলিতে সে ন্যাড়া হয়েছে। আসল কথা, পদব্রজে দেশ ভ্রমণে বেরোতেই হবে তাকে। শুধু বাড়ির মায়া বাড়িয়ে লাভ নেই। এমনিতেও তাকে আর কদিন বাদে ফার্স্ট টার্মিনালের রেজাল্ট বেরোলেই বাড়ি ছাড়তে হবে। ও পরীক্ষায় উত্তীর্ণ তার কর্ম নয়। রোজ কিছু না কিছু সে ভুলেই যাচ্ছে। আজ সকালে কালাচাঁদ ইংরেজি কে থেকে পি অব্দি বেমালুম ভুলে গেছে। লক্ষ্মী, আকাঙ্ক্ষা, বিস্ফোরণ বানানগুলো তার আর মনে নেই। কোনো রকমে উচ্চারণ করতে পারে। এই অবস্থায় বাক্য গঠন বেমালুম ভুলে যাওয়াই তার স্বাভাবিক। আজকাল বাংলাতেই যেন কেমন একটা সন্দেহ এসে গেছে। রাম বাড়ি যায় না রাম যায় বাড়ি? যায় রাম বাড়ি। দেখ, সব গুলিয়ে যাচ্ছে। যায় বাড়ি রাম হবে। মনে মনে এরকম সন্দেহ নিয়ে পরীক্ষায় বসা ঠিক নয়। রেজাল্ট বেরুলে বাবা তো ধরবেই। সেই ধরা পড়ার আগেই যখন বাড়ি ছাড়া দরকার, তখন আগে এই 2-4 দিনের ভেতর সৎ উদ্দেশ্যে পদব্রজে দেশ ভ্রমণে যাওয়াই কি ভালো নয়? আর পদব্রজে দেশ ভ্রমণে যাওয়া যখন, তখন ন্যাড়া হওয়াই ভালো। সে ঠিক করেছে চৈতন্যদেবের রুট ম্যাপ ধরে একটু একটু করে এগোবে। চাই কি পুরীর সমুদ্র অব্দি গিয়েও হাজির হতে পারে। গান জানে না, খোলও বাজাতে পারে না, শুধু ন্যাড়া হয়েই বেরিয়ে পড়বে। নীলাচলে মহাপ্রভু ছবিটা কালাচাঁদ মোট 7 বার দেখেছিল। তাছাড়া সে ভেতরে ভেতরে একটা যোগাযোগও খুঁজে পাচ্ছিল। প্রায় 500 বছর পরে আবার দোল পূর্ণিমায় চন্দ্রগ্রহণ। সে কি শুধু শুধু? এখন দরকার পাথেয় বা পথ খরচা। খিদে তেষ্টা তো আছে। হাঁটতে হাঁটতে কাঁথি হয়ে দীঘা।
সেখান থেকে সমুদ্র তীর ধরে এগোতে হবে। ফোর্থ পিরিয়ডের পর টিফিনে কালাচাঁদ ঘোষণা করলো সে প্ল্যানচেটে কোয়েশ্চেন লিক করবে। ফার্স্ট টার্মিনালের কোয়েশ্চেন, সাবজেক্ট পিছু একটি করে কাঁচা টাকা। নিচু ক্লাসের ছেলেরা তাকে সমীহ করে চলে, প্রবীণ স্টুডেন্ট বলে তাকে 3-4 ছেলেরা আড়ালে আড়ালে কালাচাঁদ স্যার বলেই ডাকে। ক্লাস 10 দু একজন পরীক্ষার আগে তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে তবে হলে ঢোকে। নিজেদের হাতে ঘড়ির দিনেও তারা কালাচাঁদদাকে ওই 9-এই দেখেছে। কালাচাঁদদা বলেন, 9 বড় শক্ত গাঁট, থাকতেও লাগে বেরোতেও লাগে। আজ ভাগ্যের ফেরে কালাচাঁদদা তাদের চেয়ে 1 ক্লাস নিচে। তাতে কি, বয়সের একটা সম্মান, অভিজ্ঞতা, একটা মর্যাদা সবসময় দিতে হবে। ক্লাস 10 আবার সামনে প্রি টেস্ট। তারা প্ল্যানচেটে কোয়েশ্চেন লিকের খবরে খুব আগ্রহী হলো। কালাচাঁদ বলল, কাল ছিল চৈতন্যদেবের জন্মদিন, তার ওপর চন্দ্রগ্রহণ। মাঝরাতে স্বপ্নাদিষ্ট হলাম, তখন গ্রহণ ছেড়ে গেছে, আকাশ জ্যোৎস্নায় ঝকঝক করছে। এমনি সময় অঙ্কের দেবতা, বিজ্ঞানের দেবতা আর ইতিহাসের দেবতা এসে হাজির। ইতিহাসের দেবতা কালাচাঁদদা? নাম কি? ওই যদু না মধু কি একটা যেন নাম। সঙ্গে বিজ্ঞানের আচার্য জগদীশচন্দ্র, অঙ্কের ঈশ্বর যাদবচন্দ্র। স্বয়ং লেট যাদবচন্দ্র? তবে না তো কি। 3 জনে একসঙ্গে এসে বললেন, তুমি ভরসা কালাচাঁদ। আমি বললাম, কেন স্যার? ওরা বললেন, অনেকদিন ধরে এডুকেশন লাইনে আছো, তোমার ওপর আমরা ভর হব। ঘাবড়ে গিয়ে বললাম, ভর আবার কি স্যার? ওরা বললেন, তোমায় মিডিয়াম করে আমরা 3 জন 3টে সাবজেক্টের কোয়েশ্চেন লিক করে দেব বাবা, নয়তো পল্লী মঙ্গলকে কেউ বাঁচাতে পারবে না। পড়ানোর যা অবস্থা আর কোয়েশ্চেন যা কঠিন হয়েছে, তাতে কড়া হাতে খাতা দেখে স্কুলটাকেও জবাই করা হবে, স্টুডেন্টদের ভেতরে ফেলের মড়ক মহামারী লাগবে। তুমি ভরসা কালাচাঁদ, তোমার ওপরেই আমরা ভর হব। প্রতিপদের সন্ধেবেলাতেই চাঁদ হাসতে লাগলো স্কুল মাঠে। তার ভেতর গাবতলায় বল প্র্যাকটিসের দরুন ঘাস উঠে গিয়ে জায়গাটা সাদা। সেখানে হেডুর খাস পেয়ারা আলীজান নামাজের মাদুরখানা পেতে দিল। তাতে আসন করে বসে কালাচাঁদ সমবেত ক্লাস ফ্রেন্ডদের বলল, বাবারা, তোমাদের বয়স কম, শিক্ষা লাইনে আমি অনেক দিনের লোক। আমার চোখের সামনে মডেল স্কুল দোতলা হলো, বিকে স্কুল সরকারি এড পেল। তা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, একটি কাঁচা টাকা খুব ফেলনা জিনিস নয়। ভেবে চিনতে সাবজেক্ট পিছু লাগাও, আখেরে ফল পাবে। শ্রোতা শুধু ক্লাস ফ্রেন্ডরাই নয়, ক্লাস 10 জনাটেকও ছিল। তারা বলল, কালাচাঁদদা প্ল্যানচেটে বসছো কবে? রবিবার বিকেলে নদীর ঘাটে। আইদার অর সমেত সব কোয়েশ্চেন প্ল্যানচেটে বের করে ফেলবো। কাজটা কঠিন, আমার ওপর চাপ পড়বে, তবু স্কুলের মুখ চেয়েই করতে হবে। 9 একজন বলল, শেষে বিপদ টিপদ কিছু হবে না তো? হতে পারে, আশ্চর্য কি। আচার্য জগদীশ, ঈশ্বর যাদবচন্দ্র, তারপর সেই স্যার যদুনাথ, 3 জন ভর হবে আমার ওপর। একটা ধকল আছে না। নদীর ধারে আর মেন স্টিমার কোম্পানির বাঁধানো চাতালটা ফাঁকা। আজ কোনো ফেরি সার্ভিস নেই। 9-10 মিলিয়ে পেলা পড়ার মতো 100 কাঁচা টাকা পড়লো। কালাচাঁদ একজনকে স্টিমার ঘাটায় পাঠিয়ে সে টাকা 2খানা নোটে পাল্টে দিল, একখানা 100 টাকার আর একখানা 50 টাকার। তারপর শুরু হলো প্ল্যানচেট। সন্ধে রাত পেরিয়ে চাঁদের আলো এসে কালাচাঁদের ন্যাড়া মাথায় পড়লো। কালাচাঁদ চক খড়ি দিয়ে একটা লাইন টানলো, লাইনের মাঝখানটায় গোল আঁকলো, যার ভেতরে স্বচ্ছন্দে একটা কাঁচা টাকা ঢুকে যেতে পারে। তারপর লাইনের নিচে 1 থেকে 0 অব্দি লিখলো। লাইনের এক ধারে বাংলায় লিখলো ইয়েস, অন্য ধারে লিখলো নো। ইংরেজি হরফগুলো মনে পড়ছে না দেখে বাংলা বানানে এ থেকে জেড অব্দি লিখলো। এই সব দেখে শুনে ক্লাস 10 ছেলেরাও হতভম্ব। একজন বলল, প্ল্যানচেট শিখলে কবে কালাচাঁদদা? ওরাই শেখালেন, বিশেষ করে ঈশ্বর যাদবচন্দ্র। খানিকটা অঙ্কের ব্যাপার তো। নাও, এবারে কাঁচা টাকা আমি দিচ্ছি, এটা সবার হয়ে মানতের মতো কাজ করবে। প্রথমে ক্লাস 10, কে এগিয়ে আসবে? 10 রোল 12 দ্বিজপদ ভাদুরী এগিয়ে এলো। এসো দিজু, কোন সাবজেক্ট?
হিস্ট্রি কালাচাঁদা, মুঘলদের থেকে কোন কোশ্চেনটা আসবে? ও, মানতের টাকায় ডান হাতের বুড়ো আঙুল রাখ, আমি স্যার যদুকে ডাকছি। কালাচাঁদ প্রায় 5 মিনিট চোখ বুজে থেকে গম্ভীর গলায় বলল, আপনি কি এসেছেন স্যার? বিজু দেখলো তার আঙুলের নিচের কাঁচা টাকাটা কালাচাঁদার আঙুল শুদ্ধ ইয়েসের দিকে যাচ্ছে। প্রায় সবাই একসঙ্গে জয়ধ্বনি দিয়ে ওঠে আর কি। নির্জন নদীর পার। কালাচাঁদ গম্ভীর গলায় বলল, আস্তে, চেঁচিও না তোমরা, এই সময়টায় ব্রেনে চাপ পড়ে, আবার জানাজানি হলে ভিড় বেড়ে যাবে, কাজ ভন্ডুল হবে ভাই। সঙ্গে সঙ্গে জায়গাটা ভাব গম্ভীর হয়ে উঠল। 9-এর জোনা 16 শ্রদ্ধার চোখে তাদের কালাচাঁদার দিকে তাকিয়ে আছে। এত বড় শক্তিধর গুণী মানুষটা তো তাদেরই সঙ্গে পড়ে। কালাচাঁদা সারা ক্লাসের গর্ব। একজন ফিসফিস করে বলল, কালাচাঁদা আমাদের সারা দেশের গর্ব। বিজু জানতে চাইল, জাহাঙ্গীর আসবে? কাঁচা টাকাটা গোত্তা খেয়ে লাইন ধরে নয়ের দিকে চলে গেল। আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি। মানতের টাকাটা চলে গেল ইয়েসের দিকে। প্রায় রাত 10:30টায় কালাচাঁদ বলল, আমার আর শরীর বইছে না। জোনা 3 প্রায় একসঙ্গে বলে উঠল, এত বড় ধকল যাচ্ছে, তুমি আজ রাতটা বিশ্রাম নাও, আবার কাল হবে। একটা রিক্সা ডেকে আনি? না না, তার দরকার নেই, তোরা এগিয়ে যা। তুমিও সঙ্গে চলো কালাচাঁদা, আবার কে নির্জনে তোমার ওপর ভর হয় বলা তো যায় না। না না, সে ভয় নেই, মানতের টাকাটা জায়গা মতো মাটি চাপা দিয়ে যাচ্ছি, কাল যদি খুঁজে না পাও। পাগল নাকি, জায়গা আমি আগে থেকেই ঠিক করে রেখেছি, তোরা যা, আমি যাচ্ছি। অনিচ্ছুক ক্লাস ফ্রেন্ডরা পেছনে তাকাতে তাকাতে চলে গেল। তখন বুক পকেটের 2খানা নোট একবার হাতে ছুঁয়ে কালাচাঁদ মাঠের ভেতর দিয়ে স্টেশনের পথ ধরল। কলকাতার ট্রেন রাত 11:15টায়। জোরে জোরে পা চালাতে চালাতে কালাচাঁদ নিজেকেই বলল, আগে তো কলকাতায় পৌঁছই। পরদিন সকালে শিয়ালদায় নেমে কালাচাঁদ একখানা কোড়া ধুতি কিনল। সেখানা পরে হাওড়া যাবার পথে ব্রিজের ওপর থেকে হাফ প্যান্টটা গঙ্গায় বিসর্জন। প্যান্টটা বাতাসে দুলতে দুলতে জলে পড়ার সঙ্গে সঙ্গে সংসার জীবনের সঙ্গে কালাচাঁদের সব সম্পর্ক ছিন্ন হলো। গোবর চাকার পল্লীমঙ্গল স্কুলের জীবন যেন পূর্বজন্মের ব্যাপার। পাথেও সেই 2খানা নোটের ছোটখানা ভাঙাতে হয়েছে আগেই, বড় নোটখানা ট্যাঁকে। ভাঙানি টাকা পয়সা কাছার খুঁটে। কালাচাঁদের সামনে এখন নীলাচলের পথ, কিন্তু পথে বড় রোদ্দুর। বাবা নিশ্চয়ই এতক্ষণে নদীর পাড়ে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। কাল বিকেল থেকে ছেলেটা বাড়ি ফেরেনি। কালাচাঁদ ঠিক করলো এই রোদে না হেঁটে একেবারে দীঘা পৌঁছে সমুদ্রের পাড় ধরে পদব্রজে এগোবে। ম্যাপে সমুদ্রের গায়ে পুরি, ও পথে গরমও লাগবে না বিশেষ। সাগর সৈকত তো নাতিশীতোষ্ণ হয়, ভূগোলে সেরকম একটা কথা যেন পড়েছিল। এখন সে খবরাখবর করে খড়গপুরের ট্রেন ধরলো। ওখান থেকে দীঘার বাস পাবে। সঙ্গে ঝোলায় সে অন্য সব জিনিসের সঙ্গে পল্লীমঙ্গল স্কুলের হেডুর একখানা ছাপানো প্যাড নিয়েছে। আগে থেকে আলিজানকে দিয়ে সরানো, বলা তো যায় না কোথায় কোন কাজে লাগে। খড়গপুর স্টেশন থেকে বাসে উঠলো কালাচাঁদ। দোলের রাতে চন্দ্রগ্রহণ, ঘুমের ভেতর স্যার আশুতোষ, মডেল স্কুলের ছাদ বরাবর উল্কাপাত, এসব কাণ্ড কারখানা তার মনটাকে খানিক সাধু সাধু করে দিয়েছে। নারায়ণগড়ের উপর দিয়ে যাওয়ার সময় মাথার উপর গাছপালার ছায়া, পোড়া কাপড়ে ন্যাড়া মাথায় কালাচাঁদ বাসের জানলা দিয়ে তাকিয়েছিল। এমন সময় তার কানে এলো, কতদূর যাওয়া হবে মশাইয়ের? কালাচাঁদ তাকিয়ে দেখলো সাদা চুল সাদা ভ্রুর একজন মোটা সোটা ভদ্রলোক তার দিকে তাকিয়ে। বয়সে তার বাবার চেয়েও বড় হবে লোকটা। দীঘা। দীঘা? দীঘার কোথায় যাবেন? কোনো ঠিক নেই, ওখান থেকে পদব্রজে পুরী যাব। পদব্রজে কেন? কালাচাঁদ ভদ্রলোকের মুখে তাকালো। ভদ্রলোক বললেন, দীঘা থেকে পুরী ছাড়িয়ে জেলেদের নৌকো যায়, তাতে করে গেলেই হয়, শুধু শুধু হাঁটা কেন? দীঘা অব্দি যাওয়া হলো না কালাচাঁদের। একটা খালের ওপর কাঠের পোল পার হলো বাসটা। জায়গাটার নাম 7 মাইল। তারপর পড়লো পিছাবনি। রামনগরের একটু আগে ভদ্রলোকের সঙ্গে নেমে পড়লো কালাচাঁদ। সেখান থেকে সাইকেল রিক্সায় মাইল খানেক গিয়ে ছাড়াছাড়ি ঘর বাড়ি। গায়ের নাম নিশিন্দি। মাটির বাড়ি, টালির ছাদ, পোলপাতার ঘরও আছে, আছে পাকা বাড়ি।
নিশিন্দি হাই স্কুল তো তেতলা বাড়ি, সঙ্গে খেলার মাঠ, গোলপোস্ট, সমুদ্র কাছে বলে বিকেল বেলায় ঠান্ডা বাতাসে জলের ঢেউয়ের গুঁড়ো উড়ে আসছিল 7 মাইল দূর থেকে। বুড়ো ভদ্রলোক তার বাড়ির বারান্দায় কালাচাঁদকে দই কলা চিড়ের ফলার সাজিয়ে দিলেন, দিয়ে বললেন, এই অল্প বয়সে বিভাগী হয়ে যাবেন কোথায়? আমি পদব্রজে নীলাচল অব্দি যাব, গিয়ে লাভ? আমার পিতৃদেব পরম বৈষ্ণব, কিন্তু বাল্যকাল থেকে দেখছি তিনি আমার পেটাবার সময় রাগে চন্ডাল হয়ে যেতেন। আমার জন্য তিনি শান্তি পাননি। এখন সারাদিন ধানের আড়তে বসে থাকেন, কেনা বেচা নিয়ে বেশি মাথা ঘামান। তাতে দোষটা কি? গৃহস্থ মানুষ তিনি, কোথায় 2 পয়সা লাভ হয় তা তো তিনি দেখবেনই। দেখুন, তাতে আমার আপত্তি নেই, কিন্তু পিটিয়ে পিটিয়ে আমায় সংসারে বিমুখ করে তুলেছেন। আমি নীলাচলে পৌঁছে সাধন ভজন করেই বাকি জীবনটা কাটাবো। বাকি জীবন এখনো অনেকটা পড়ে আছে। ওই যে দেখছেন স্কুল বাড়ি, ও আমারই বানানো, নিজে পড়িনি কোনোদিনও। যা কিছু শিখেছি সব শুনে শুনে। কাঁথিতে কাজু বাদামের কারবার। তা আপনি বিভাগী হয়ে কি করবেন? তার চেয়ে আমাদের স্কুলে পড়ান, ভালো না লাগলে তখন বিভাগী হবেন, নীলাচলে চলে যাবেন। কি বলুন? আগে পড়াশোনা তো কিছু করেছেন? তা করেছি, এডুকেশন লাইনেই তো আছি। তবে আর কি, সার্টিফিকেট গুলো বাড়ি থেকে আনিয়ে নিন। আমি বাড়ি ফিরবো না। তাহলে আগে যে স্কুলে ছিলেন সেখানকার সার্টিফিকেট তা হয়ে যেতে পারে। কি পড়াতেন আগে? কোন ক্লাস নিতেন? সে 5 থেকে 8 অব্দি পড়িয়ে আসছি। তাই এখানে পড়াবেন? থাকবেন স্কুলের হোস্টেলে, ঠাকুর রান্না বান্না করে দেবে। বেশ তো। পরদিন হেড স্যার, ভূগোল স্যার, অঙ্ক স্যারদের সঙ্গে পরিচয় হয়ে গেল। টিচার্স রুমে সবাই খাতির করেই বসালেন। অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই বললেন, আপনি ভবভূতির লোক, আপনাকে বেশি ক্লাস নিতে হবে না। 5-এ 2টো, 6-এ 1টা, আর 8-এ পড়াবেন বাংলা র্যাপিড রিডার। সেই মতো 5-এ পড়াতে গেল কালাচাঁদ। থার্ড বেঞ্চ থেকে কে একজন তাকে লক্ষ্য করে ডাক দিল, নেড়ু, ও নেড়ু। ক্লাসটা ছিল ইতিহাসে। বই খুলে দেখলো সে কিছুই চিনতে পারছে না। একটা পাতায় বুদ্ধদেবের ছবি। তখন কালাচাঁদ বলল, পড়তে যখন ভালো লাগছে না, তখন এসো একটা গল্প বলি। বলুন স্যার, বলুন বলুন। তোমাদের মতো বয়সেই একদিন চুপ করে বসে আছি স্কুলের মাঠে, পাশেই ক্লাস হচ্ছে। ক্লাসে কোন স্কুলে পড়তেন স্যার? জোড়াসাঁকোর কাছে এক স্কুলে। আমি তো বসে আছি স্কুল মাঠে, এমন সময় দাড়িওয়ালা এক ভদ্রলোক এসে বললেন, কি ব্যাপার, তোমার মন খারাপ? চলো আমাদের বাড়িতে। স্কুলের মাঠের পাশেই রাস্তা, রাস্তার ওপরেই ওদের বাড়ি। কিন্তু গোড়ায় আমার ভয় হয়েছিল, ছেলে ধরা নয় তো। ভুল ভাঙলো বাড়ির ভেতরে গিয়ে। চোখ বুজে দাড়ি দুলিয়ে দুলিয়ে উনি পিয়ানো বাজালেন, সেই সঙ্গে গাইলেন সংকোচেরও বিহ্বলতা। কে বলতো তিনি? সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলো। পারলে না তো? তিনি ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ? ক্লাস শুদ্ধ ছেলের চোখ কপালে। বড় ভালোবাসতেন আমায়, কিন্তু মৃত্যুর সময়টায় আমি আসতে পারিনি। সে দুঃখ আমার কোনোদিনও যাবে না। তখন কোথায় ছিলেন স্যার? সে আর বলো না। আর একজনের পাল্লায় পড়েই আমি সেদিন নৈহাটি যাচ্ছিলাম। তিনি কিছুতেই আমাকে ছাড়া যাবেন না। কে স্যার? বলছি বলছি, পরে বলছি। আগে বলি কার বাড়ি যাচ্ছিলাম। কার বাড়ি স্যার? বঙ্কিমচন্দ্রের বাড়িতে। তিনি তো নেমন্তন্ন করেছিলেন। বঙ্কিমচন্দ্র আপনাকে চিনতেন স্যার? না, আমাকে চিনতেন না। সেই দিনই আলাপ হলো। তখনও অনেক বয়স। যার নেমন্তন্ন তার সঙ্গে চরণদার হয়ে যাচ্ছিলাম। ছড়ি, চশমার খাপ, চাদর আমাকেই বইতে হচ্ছিল। আমাদের দূর থেকে দেখতে পেয়েই বঙ্কিমচন্দ্র বারান্দা থেকে হাঁক দিলেন, শরৎ, ও ছেলেটি কে তোমার সঙ্গে? শরৎচন্দ্র বললেন, বড় ভালো গায়, তাই সঙ্গে নিয়ে এলাম। কোন শরৎচন্দ্র স্যার? শরৎচন্দ্র আবার কজন হয়? তিনিও আপনাকে চিনতেন? সহজে চেনা দিনে স্কুলের প্রাইজ ডিস্ট্রিবিউশনে এসেছিলেন। আমার গান শুনে তো অবাক। বললেন, কার কাছে গান শিখেছ? বললাম। শুনে বললেন, তাই বলো, স্বয়ং রবীন্দ্রনাথ তোমায় শিখিয়েছেন? তা নইলে এত ভালো গাইবে কোত্থেকে? তা বঙ্কিমচন্দ্র তার পৈতৃক বাড়ির বারান্দায় মাদুর বিছিয়ে হারমোনিয়াম নিয়ে সুর ভাঁজছিলেন। সুরটা আমার চেনা, গেয়ে উঠলাম।
বঙ্কিমচন্দ্র তো খুব খুশি, বললেন, আমি বাজিয়ে যাচ্ছি, তুমি গিয়ে যাও, থেমো না কিন্তু। কোন গানটা বলো তো? হ্যাঁ, কোনটা স্যার? বন্দে মাতরম, সুজলাং সুফলাং। হ্যাঁ, সেটা তো জাতীয় সঙ্গীত। তবে আর বলছি কি, আমি তো সুরটা ঘুরিয়ে দিলাম। বঙ্কিমচন্দ্র অবশ্য কোথাও আমার নাম লিখে যাননি, তবে বাঙালির ভেতর যাদের জানবার কথা তারা ঠিকই জানেন। সেদিন তো আসরে শরৎচন্দ্র আমার গানের সঙ্গে আগাগোড়া ডুগি তবলা বাজিয়েছিলেন। তিনিও গাইতেন নাকি? না 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 না, বাজাতেন সব রকম যন্ত্র, ডুগি তবলা, মৃদঙ্গ, ঢোল, পাখোয়াজ। হাতটি বড় মিঠে ছিল। তবে খুব আফসোসের কথা, আমরা যখন তিনজন গান বাজনায় মেতেছিলাম তখনই কলকাতায় রবীন্দ্রনাথ মারা যাচ্ছেন। এই দুঃখ আমার কোনোদিন ঘুচবে না। মৃত্যুর আগে তিনি নাকি আমায় খুব খুঁজেছিলেন। বেশি রাত অব্দি বাঁশি বাজিয়ে শরৎচন্দ্রের তো টিভি হয়ে গেল, রাজরোগ, তাতেই শেষ পর্যন্ত মৃত্যু। বঙ্কিম যখন যান তখন আমি কলেজে পড়ি, দীর্ঘায়ু ছিলেন তিনি। ক্লাস শুদ্ধ, সবাই কিন্তু গোলমাল বাঁধলো পরের ক্লাসে। অন্য স্যার ক্লাসে ঢুকতেই ছেলেরা জানতে চাইলো, স্যার কে আগে মারা গেছে? রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, তিনজনের ভেতর কে আগে মারা গিয়েছেন? আম, আম, আগে বঙ্কিমচন্দ্র, তারপর শরৎচন্দ্র, সবার শেষে রবীন্দ্রনাথ। ছেলেরা বলল, তা কি করে হয়? এই যে কালাচাঁদ স্যার বলে গেলেন। কি বলেছেন? ছেলেরা বলল। সব শুনলেন তিনি। সেদিনই সন্ধেবেলা হেড স্যারের বাড়িতে টিচারদের মিটিং হলো। সভা ভাঙতে ভাঙতে প্রায় রাত 10টা। এখন চাঁদ ওঠে বেশি রাতে। স্কুলে হোস্টেলের বারান্দায় বসে কালাচাঁদ সিগারেট খাচ্ছিল আর ভাবছিল পল্লীমঙ্গলের হেডু সই করা একখানা সার্টিফিকেট কি করে বানাবে। প্যাড আছে সঙ্গে, সই চালও করতে পারবে, কিন্তু সার্টিফিকেটের বয়ানটা সেটা লিখবে কি করে? ইংরেজিতে অসম্ভব, কিন্তু বাংলাতেও তো বাক্য গঠন সে প্রায় ভুলে বসে আছে। তাহলে এমন সময় দুজনের কথা তার কানে গেল। অন্ধকারে স্কুলের মাঠ দিয়ে শর্টকাট করছে বোধহয়। আরে, এ তো সেই ভূগোল স্যারের গলা। কালাচাঁদ সিগারেট নিভিয়ে ফেলল। ভূগোল স্যার বলে যাচ্ছেন, রবীন্দ্রনাথের কাছে গান শেখা, বঙ্কিমচন্দ্রকে দিয়ে ডুগি তবলা বাজানো, শরৎচন্দ্রের চরণদারি। ভবভূতি বাবু কাঁচি থেকে ফিরবেন তো শনিবার, মাঝেই 2 দিনের অপেক্ষা, বৃহস্পতি আর শুক্র, তারপরেই বাছাধন বুঝবে। অজ্ঞাত কুলশীলকে না জেনে শুনে কখনো স্থান দিতে নেই। কালাচাঁদ বুঝলো তাকে নিয়েই আলোচনা। তাহলে বৃহস্পতি শুক্র, মাঝে 2 দিন দম ফেলার জন্য পাওয়া গেল। কিন্তু পরদিন স্কুলে গিয়ে টিচার্স রুমে তার দম আটকে আসার জোগাড়। একজন মাস্টারমশাই জানতে চাইলেন, বিয়েতে আপনার কোন সাবজেক্ট ছিল? কালাচাঁদ বলল, হায়ার জিওগ্রাফি, হায়ার হিস্ট্রি। মাস্টারমশাই বললেন, হায়ার বেঙ্গলি ছিল না? হ্যাঁ, তাও ছিল। কালাচাঁদের কথা শুনে বাকি টিচাররা তো হেসে গড়াগড়ি যেতে লাগলেন। হেড স্যার শুধু ঠান্ডা গলায় বললেন, আপনার সার্টিফিকেট গুলো কবে দেখাবেন? তারা নেই কোনো, চিঠি লিখেছি, কদিনের ভেতরই এসে যাবে। না, আমাদের কিছু তাড়া আছে, বোর্ডে পাঠাতে হবে। ড্রিল স্যার বললেন, কালাচাঁদ বাবুর আবার সার্টিফিকেটের কি দরকার? ওকে রবি ঠাকুর গান শিখিয়েছেন, শরৎচন্দ্র বেড়াতে নিয়ে যেতেন, বঙ্কিমচন্দ্র বন্দে মাতরমের সুর ওর কাছ থেকেই নিয়েছেন। জিওমেট্রির ভূপেন বাবু ফোড়ন দিয়ে বললেন, হয়তো নজরুল ড্রিল শেখাতেন, স্যার পিসিরায় অঙ্ক। কি কালাচাঁদ বাবু? কালাচাঁদ দেখলো তার অবস্থা অভিমন্যু পালার অভিমন্যুর মতো। সবাই একসঙ্গে ঘিরে ধরেছে তাকে। হাসি ঠাট্টা হই হট্টগোলের ভেতর হেডমাস্টার মশাই বললেন, ওকে ক্লাসে যেতে দিন, এখন 8-এর 3rd পিরিয়ড, ছেলেরা বসে থাকবে। 8-এর ক্লাস ঘরের জানলাগুলো বঙ্গোপসাগরের দিকে। হু হু হাওয়া, বইপত্র রাখা যায় না, সবকিছুই উঠছে। সেই সঙ্গে বেশি বেলা পর্যন্ত সূর্যের আলো। সে আলোয় কালাচাঁদ দেখলো সাদা চক্করিতে কালো বোর্ডের ওপর বড় বড় করে লেখা রয়েছে, গুলচাঁদ ন্যাড়া। কালাচাঁদ সেদিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। একটু আগেই তাকে নিয়ে টিচার্স রুমে হাসাহাসির ধুম পড়েছিল। কালাচাঁদ গম্ভীর গলায় বলল, আজ তোমাদের একজন বাঙালি বীরের গল্প বলবো।
কোন বীর স্যার, কোন বীর? কালাচাঁদ গম্ভীর গলায় বলল, তোমরা তার নাম জানো? কে স্যার, কে? তার নাম গুলচাঁদ নেড়া। সারাটা ক্লাস প্রায় একসঙ্গে ঢোক গিলল। তোমরা তার নাম শুনেছ নিশ্চয়ই, নইলে তার নাম লিখলে কি করে বোর্ডে? ইতিহাসের কবর থেকে আমি সেই বীরের কাহিনী আজ তুলে তোমাদের শোনাবো। সারা ক্লাস এই কথা শুনে সত্যি সত্যি গম্ভীর হয়ে গেল। হয়তো সত্যি ওই নামে কোনো বীর ছিলেন। গুলচাঁদ এই মেদিনীপুরেরই ছেলে ছিল বলেই কালাচাঁদ মুচকি হাসলো। অবশ্যই মেদিনীপুরের তখন জন্মই হয়নি। একটু আগে স্টুডেন্টরা গুলচাঁদ কথাটা বোর্ডে লিখে ধাক্কা খেয়েছে, এবার আর একটা ধাক্কা খেলো। পৃথিবী তো কোনো নাম নিয়ে জন্মায় না। পৃথিবীর জন্মের সময় কে তাকে চিনত? একটু একটু করে গড়ে উঠে তবে একটা জায়গার নাম হয়। সে জায়গাটা ক্রমে ক্রমে নাম পায়। মেদিনীপুরের বেলাতেও তাই। মেদিনীপুরাণে প্রথম মেদিনীপুরের কথা পাওয়া যায়। থার্ড বেঞ্চের একটি ছেলে উঠে দাঁড়িয়ে বলল, স্যার, কে লিখেছিলেন মেদিনীপুরাণ? কেন, দীঘল ঋষির লেখা। দীঘল মুনি, যার নামে দীঘা, ওদিকটাতেই তার আশ্রম ছিল। ছেলেরা শ্রদ্ধায় তাদের নতুন স্যারকে দেখতে লাগলো। কালাচাঁদ তখন বলে যাচ্ছিল গড় গড় করে, তখন মানব সভ্যতার সকালবেলা বলা যায়। কম লোকজন, ইলেকট্রিক আসেনি, রেল লাইন বসেনি, জলে ডাঙায় নানা প্রাণী। বঙ্গোপসাগরের তখন অল্প বয়স, কিন্তু ভয়ঙ্কর তেজ। তাতে আবার তিমির বাচ্চা কিলবিল কিলবিল করে। তখনকার তিমিগুলো সাইজে আরো বড় হতো। আশ্রমের বালকেরা সেই সব তিমির বাচ্চার পিঠে চড়ে সমুদ্রের বুকে অনেক দূর বেরিয়ে আসতো। সেই ছেলেটি আবার জানতে চাইলো, তিমির পিঠ থেকে তো ওরা পিছলে পড়তে পারতো। তা পারতো, কিন্তু আশ্রমের বালকেরা অতটা কাঁচা ছিল না। তারা গাছের বাকলের লাগাম পরিয়ে নিত তিমির মুখে। ধারালো দাঁতে তো কেটে যাবে স্যার। বাচ্চা তিমি তো, দাঁতও ওঠেনি। সে কি আজকের কথা? তখন কোথায় তাম্রলিপ্ত আর কোথায় ভাগীরথী? গঙ্গা নদীরও জন্ম হয়নি স্যার। হিমালয় হয়েছে যে হবে, বরফ কোথায় যে গলবে? হিমালয়েরও আগে। তবে বলছি কি, মেদিনীপুরাণ তো মহাভারত ভূমিষ্ঠ হবারও আগে। তখনও পৃথিবী পুরোপুরি তৈরি হয়নি, ভাঙা গড়ার খেলা চলছে। হিমালয় তো কোন ছাড়, তার বর্দা সাইজের বহু পাহাড় পর্বত এখনো তো বঙ্গোপসাগরের থাপ্পড় খেয়ে জলের নিচে সেঁধিয়ে আছে, একটু একটু করে জাগছে। তখন হলো গিয়ে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। এই দু তরফের কোটি কোটি বছরের গ্রেট ওয়ার হচ্ছে। দীঘল মুনি পরমায়ু পেয়েছিলেন, সভ্যতার সকালবেলার পয়লা ঋষি। আমাদের এখনকার হিসাবে 100 বছরে একবার তার ধ্যান ভাঙে, আর একটি শ্লোক বলেন, আবার 100 বছরের জন্য ধ্যানে ঢলে পড়েন। কোন ভাষায় শ্লোক স্যার? তখন তো ব্যাকরণ কৌমুদি আবিষ্কৃত হয়নি। কোথায় বিদ্যাসাগর, কোথায় পানিনি। দীঘল ঋষি সিম্পল সংস্কৃতে শ্লোক আওড়াতেন। সেই শ্লোকগুলো একসঙ্গে পরপর সাজিয়েই তো মেদিনীপুরাণ। পরে পানিনি আর বিদ্যাসাগর একত্রে বসে মিলিয়ে দেখেছেন, ঋষি সংস্কৃত তো ধাতুরূপ শব্দরূপ একদম নির্ভুল। আশ্রমের বালকেরা শ্লোকগুলো গুছিয়ে রাখে। ও, তার আর বালক কোথায় স্যার? 100 বছরে একটি শ্লোক গোছালে কত হাজার বছরে একখানা মেদিনীপুরাণ হয়। ততদিনে তোর বালকরা বালক থাকে না স্যার। মেদিনীপুরাণ কি ধাউস ডিকশনারি ভেবেছো? আগডুম বাগডুম কথা দিয়ে ভরানো? তা নয়। দীঘল ঋষি কম কথার লোক ছিলেন, বড় জোর 20-30টা শ্লোক বলেছিলেন। তাতেও তো আশ্রম বালকদের 2-3 হাজার বয়স হয়ে যায় স্যার। সে আমলে সেটা কোনো বয়সই নয়। বঙ্গোপসাগরের নির্মল বাতাস, মেদিনী ডাঙার টাটকা ফলমূল, তারপর ধ্যান, হাঁটাহাঁটি, বাচ্চা তিমির পিঠে চড়ে সাগর ভ্রমণ। সভ্যতার ভোরবেলায় সে একদিন গেছে। যদিও তখনও বাঙালি বলে কিছু ছিল না, ভারতই হয়নি তো বাঙালি। তখনকার এক সাহসী আশ্রম বালকের কথা আজ আমি তোমাদের বলতে চলেছি। তাকেই এদেশের প্রথম বীর বলা যায়। তখন তো 4টে জিনিস দিয়ে এই দুনিয়া, 3 ভাগ জল 1 ভাগ স্থল, একটা চাঁদ একটা সূর্য,
তাও এদের ভেতর ঝগড়াঝাটি। চাঁদ প্রায় বঙ্গোপসাগরের সঙ্গে হাত মিলিয়ে ডাঙা ভাসানোর মতলবে থাকতো। অমাবস্যা পূর্ণিমায় জোয়ারের নাম করে বড় বড় ঢেউয়ের মুগুর মারতো ডাঙার মাথায়। এইরকমই একদিন সন্ধেবেলায়, অমাবস্যা বলে চাঁদ ওঠেনি। দীঘল মুনি ধ্যানস্থ, তাকে ডাকা যাবে না। আশ্রম বালকেরা তটস্থ, কারণ বঙ্গোপসাগরে তার বড় বড় ঢেউগুলো ইউনাইট করে মেদিনী ডাঙায় ঝাঁপিয়ে পড়ার তোড়জোড় করছে। সেরকমই আভাস পাওয়া যাচ্ছিল বাতাসে, তীরে আছড়ে পড়া ঢেউয়ের চেহারায়। একজন আশ্রম বালকের কথা তোমাদের বলা হয়, তার নাম ছিল গুলচাঁদ। সে প্রায় ন্যাড়া হতো, সেই থেকে তার নাম হয়ে যায় গুলচাঁদ ন্যাড়া। তারও জন্মের একটা দীর্ঘ ইতিহাস আছে। মেদিনী পুরাণের 12 শ্লোকে সে কথা পরিষ্কার লেখা আছে। দীঘলমুনি তো ভবভোলা লোক ছিলেন। এই ধ্যান করছেন, এই বসে কেঁদে কেঁদে ভাসাচ্ছেন, কখন কোথায় কাকে আকর্ষণ করছেন জানবারও উপায় নেই। একবার ঘোর অমাবস্যায় দীঘলমুনি অন্যমনস্ক অবস্থায় আচমকা চাঁদকে আকর্ষণ করে বসেছিলেন। দিন রাতের অ্যারেঞ্জমেন্ট বানচাল হয়ে যায় দেখে স্বয়ং ভগবান অমাবস্যায় চাঁদের উদয় ঠেকাতে এলেন। কি করে ঠেকাবেন, সে এক আশ্চর্য কাণ্ড। বলে কালা চাঁদ দেখলো সারা ক্লাস তার মুখের দিকে তাকানো, কারোর চোখের পলক পড়ছে না। দীঘল ঋষি ধ্যানে বসতেন সমুদ্রের গা ঘেঁষে। ডাঙায় আসন, হাঁটুতে এসে বঙ্গোপসাগরের জল পাঠিয়ে প্রণাম জানাতো। পাছে ভেসে যান বলে আশ্রম বালকরা কমণ্ডলুটা একটু উঁচুতে তুলে রাখতো। দীঘলমুনি সেই সমুদ্রের জলে আচমন করে ধ্যানে বসতেন। ঠোঁটে শ্লোক ফুটে উঠলে তার চোখ বুজে গেয়ে উঠতেন, ফিরিয়ে ফিরিয়ে গাইতেন, কখনো কাফির আগে, কখনো তেলেংড়ায়। তা শুনে শুনে আশ্রম বালকরা মুখস্থ করে ফেলতো। এই করে করেই তো মেদিনী পুরাণের শ্লোক সংগ্রহ। অমাবস্যার রাতে বঙ্গোপসাগরের জলের বিষ হাত ওপরেই চাঁদ এসে হাসছে, সে এক কেলেঙ্কারি অবস্থা। ভগবান কতকাল ধরে দিন রাত সাজিয়ে এসেছেন তা তো আর বানচাল করা যায় না। তিনি করলেন কি, সামুদ্রিক লতা গুল্ম, যাকে বলে ভারী শ্যাওলায় মুড়ে একটি শিশুকে এমন ভাবেই জলে ভাসালেন যে সে ভাসতে ভাসতে লতা গুল্মে জড়ানো শিশুটি আচমনের জলের সঙ্গে দীঘলমুনির কোলে উঠে এলো। এসব কথা মেদিনী পুরাণেই আছে। কোলের ওপর শ্যাওলা মাখানো কোনো জিনিস পিছলে পিছলে নড়ে চড়ে বেড়ালে কার না ধ্যান ভাঙে। রাগে অগ্নি শর্মা হয়ে দীঘলমুনির চোখ খুলে তো অবাক, এ কি, তার মুখের দিকে তাকিয়ে একটি শিশু হাসছে। মনি ঋষির মন খুব কঠিন হয়, কিন্তু এই ছবি দেখে দীঘলের মন গলে গেল। তিনি শ্যাওলা সরিয়ে শিশুটিকে কোলে নিলেন। অমনি অমাবস্যা ফিরে এলো। দীঘল শিশুটিকে আঁকড়ে ধরতেই চাঁদ সেই ভাগে হাওয়া। আসলে অমাবস্যার অন্ধকারে এবড়ো খেবড়ো ডাঙায় চলাফেরা করতে আশ্রম বালকদের পায়ে লাগতো। টর্চ নেই, হারিকেন নেই, ইলেকট্রিক নেই, তাই অনেক ভেবে দীঘলমুনি চাঁদকে আকর্ষণ করে আলো করার ডিউটি দিয়েছিলেন। তিনি তো আর দিন রাতে পরোয়া করার লোক নন। তা চাঁদ ভগবানের এই কারসাজিতে ছাড়া পেয়েই পগার পাট। আবার অমাবস্যা। দীঘল তো এই শিশু পেয়ে অস্থির। কোনো শিশুই কোনোদিনও তার বুকে ওঠেনি, এই প্রথম। তিনি শিশুর নাম দিলেন গুল্মচন্দ্র, শ্যাওলায় মুড়ে চাঁদের পাঠানো শিশু। আশ্রম বালকদের মুখে গুল্মচন্দ্র হয়ে উঠল গুলচাঁদ। বেশি দূর যাওয়ার দরকার নেই, এসব কথাই মেদিনী পুরাণের টিকা ভাষ্যে পাওয়া যায়। তবে সে টিকা ভাষ্য পাওয়া খুব কঠিন, হয়তো আর ছাপা নেই। এক কপি পড়েছিলাম ন্যাশনাল লাইব্রেরিতে। তো যা বলছিলাম, গুলচাঁদ যতই বড় হয়ে উঠল ততই সে সবার মন কেড়ে নিচ্ছিল। দীঘলমুনি স্বয়ং তাকে একটু না দেখলেই চোখে হারান। বঙ্গোপসাগরের জলে ভেসে আসা গুলচাঁদ বঙ্গোপসাগরকে একটা বড় দিঘির চেয়ে বেশি পাত্তা দিত না। এক ডুবে নিচের মাটি মুঠো করে তুলে এনে ভেসে উঠত। তীরে দাঁড়িয়ে বাকিরা তখন সবাই বিপদ গুনত। বাচ্চা তিমিগুলোকে সে সাগর সাইকেল হিসাবে ব্যবহার করত। গাছের বাকলের লাগাম পরিয়ে 200-300 মাইল চলে গিয়ে সে ঢেউয়ের ষড়যন্ত্রের খবর আনত। কোথায় ঢেউগুলো জড়ো হয়ে মেদিনী ডাঙা অ্যাটাকের মতলব করছে তার পাকা খবর নিয়ে ফিরে আসতো গুলচাঁদ। তিমিরা তো তাকে চিনতই, তাদের বাবা মা পর্যন্ত গুলচাঁদকে খুব স্নেহ করত।
শীতের দুপুরে ভাটায় ওরা খানিক খানিক ডাঙায় রোদ পোহাতো। তখন গুলচাঁদ বড় বড় তিমির গা থেকে, চোখ থেকে শ্যাওলার পুরো ময়লা ছাড়িয়ে দিত। তিমিদের পিঠে মই লাগিয়ে তরতর করে উঠে যেত গুলচাঁদ। এই জলে জলে সাইকেল করে বেড়ানোর দরুন মাথার চুলগুলো গুলচাঁদের বাধা হয়ে দাঁড়ালো। চোখে এসে পড়ে, ঢেউয়ের ভেতর কিছু দেখা যায় না তখন। গুলচাঁদ সেই থেকে পাকাপাকি ন্যাড়া হতে লাগলো। তার নাম হয়ে গেল গুলচাঁদ ন্যাড়া। তা সেবারে দীঘলমণি তো ধ্যানস্থ। 100 বছরেও তার ধ্যান ভাঙানো যাবে না। এদিকে সেই চারজনার লড়াই তো আর থেমে নেই। 3 ভাগ জল, 1 ভাগ ডাঙা, একটা চাঁদ, একখানা সূর্য। রোদ্দুর চোঁ চোঁ করে চুমুক দিচ্ছে। চাঁদ জোয়ারে যোগ দিয়ে ডাঙা ভাসাচ্ছে। আর বঙ্গোপসাগর তো মেদিনী ডাঙার দিকে চোখ রেখে ওত পেতে বসে আছে, যে কোনোদিন ভাসাবে। কিন্তু কিচ্ছু করতে পারছে না দীঘল ঋষির জন্য। সাগরে মহাসাগরে যোগ থাকে। বঙ্গোপসাগর কয়েকদিনের চেষ্টায় নানা জায়গা থেকে ঢেউ এনে এনে জড়ো করলো। দীঘল ঋষি তো ধ্যানে, তাকে জাগাবার উপায় নেই। সারা আকাশ 3 পুরু মেঘে ঢাকা। চাঁদের দেখা নেই, সূর্যের দেখা নেই। সারা আশ্রমের কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। এই সবই বঙ্গোপসাগরের ষড়যন্ত্র। সেই ছেলেটি উঠে দাঁড়িয়ে বলল, তখন বাংলা কোথায় যে সাগরের নাম বঙ্গ? ক্লাস শুদ্ধ ছেলেরা তো তাকে এই মারে তো সেই মারে। বসে পড়। কালাচাঁদ বলল, মেদিনী পুরাণে অবশ্য অন্য নাম আছে, তোমাদের সুবিধের জন্যই তো বঙ্গোপসাগর বলছি। তার 3টি বড় বড় তিমি গুলচাঁদের খুব বন্ধু ছিল। তারা গুলচাঁদকে নিজেদের ছেলের মতো দেখতো। ওদের মধ্যে যে সবচেয়ে বড়, সে প্রায় 300 ফুট লম্বা হবে, আর চওড়াও একটা বড় সড় স্টিমারের মতো। সে অনেকবার ডাঙায় শুয়ে শুয়ে গুলচাঁদের হাতে চোখের গায়ে শ্যাওলা পরিষ্কার করিয়েছে। এক ডুবে প্রায় 105 মাইল ঘুরে এসে মেদিনী ডাঙার সামনে ভেসে উঠল। আর মাথার কাছে নিঃশ্বাস নেওয়ার ফুটো দিয়ে কয়েকশো ফুট উঁচু ফোয়ারা তুললো। সে ফোয়ারা দেখে সবাই তীরে এসে দাঁড়ালো। ভোরবেলাতেই আকাশে এতটুকু আলো নেই, সারা আকাশে শুধু মেঘ। তার ভেতর বিশাল তিমি ভেসে উঠে জলের ফোয়ারা তুলছে আকাশে। দীঘলমণি তখন গভীর ধ্যানে। কি করা যায়? কারো বারণ না শুনে গুলচাঁদ সেই তিমির পিঠে চড়ে বসলো। গাছের বাকলের লাগাম যাতে তিমির ধারালো দাঁতে না কাটে, সেজন্য শক্ত লম্বা একটা ডাল ওর মুখে গুঁজে দিয়ে তার দুধারে লাগাম বাঁধা হলো। তারপর ঢেউ সন্ধানে সাগর যাত্রা। সে এক দৃশ্য। বড় তিমির পিঠে গুলচাঁদ ন্যাড়া, তার পিছন পিছন আরো 2 তিমি। তারাও বিরাট বিরাট। কালো করে আসা মেঘের নিচে 3খানা জাহাজ যেন চলছে। ঝোড়ো বাতাস ঢেউয়ের গুঁড়োর মিশেল বলে বাতাসটা আগাগোড়ায় ভিজে ভিজে। কত যে জল! এখনকার হিসেবে ভোরবেলা রওনা দিয়ে 3 তিমি বেলা বেলি জায়গা মতো গিয়ে পৌঁছলো। সেখানে শুধু জল আর জল, নানা রঙের। এমনি দেখতে নীল, কিন্তু ভাঙলে সাদা। যত দূর দেখা যায় 2 হাত ছড়ানো এক একটা ঢেউ এসে জড়ো হচ্ছে। বীর গুলচাঁদ ন্যাড়া বুঝলেন, এসব ঢেউ সন্ধ্যের অন্ধকারে মেদিনী ডাঙার ওপর ঝাঁপিয়ে পড়বে আচমকা। তখন সূর্য থাকবে না, থাকবে চাঁদ। সে জোয়ার ডাকতে নিচে নেমে আসবে। সারা জল তখন তোলপাড় করে দেবে। 3 তিমি তো ব্যাপারটা আগে ভাগেই বুঝতে পেরেছে। এসব ঢেউ তীরে গিয়ে আছড়ে পড়লে তাদের একটি ছেলে মেয়েও বাঁচবে না। বাচ্চা তিমিগুলোকে ঢেউ দিয়ে টেনে এনে ডাঙায় আছড়ে মারা হবে। দীঘলমণির যখন ধ্যান ভাঙবে, ততক্ষণে যা কিছু সর্বনাশ হওয়া তা তো হয়েই যাবে। বীর গুলচাঁদ ন্যাড়া সেই সব ভয়ঙ্কর ঢেউয়ের সামনাসামনি দাঁড়িয়ে 3 তিমিকে লম্বালম্বি ভাসতে বলল। কোন ভাষায় স্যার? ঢেউ আছড়ে পড়ার অত শব্দের ভেতর কোনো ভাষা শোনা যায় না। গুলচাঁদ 3 তিমির ওপর হাঁটা চলা করতে লাগলো, এক তিমি থেকে আর এক তিমিতে। ভাষণ তো চওড়া চওড়া তিমিদের পিঠে তার দৌড়োদৌড়ি। গুলচাঁদের মনের অবস্থা পিঠের ওপর পায়ের ছোঁয়ায় বুঝে নিল তিমিরা। তারা এক লাইন লাইন করে ঢেউগুলোর মুখোমুখি ভেসে উঠল। তারপর শুরু হয়ে গেল সেই যুদ্ধ। ঢেউয়ের পর ঢেউ এসে জড়ো হচ্ছিল কয়েকদিন ধরে।
এক একটা ঢেউয়ের ভেতর 10,000 বুনো হাতির পা দাবানোর শক্তি, সেই ঢেউ ভেঙে দেওয়ার মহাযুদ্ধ। তিন তিমি একসঙ্গে লাইন করে ডুব দিয়েই একদম সেই ঢেউয়ের মাথায় ঘাড়ে গিয়ে পড়তে লাগলো। একসঙ্গে ভেসে উঠে একসঙ্গে আছড়ে পড়ায় ঢেউগুলো থেতলে যেতে লাগলো। তাদের শক্তি ছড়িয়ে ছিটিয়ে সাধারণ জল হয়ে যেতে লাগলো। সেই ঢেউ থেতলানোর মরণ খেলায় গুলচাঁদ ন্যাড়া কখন যে কোথায় ভেসে গেল তা তিমিদের দেখার সময় ছিল না তখন। ঢেউগুলো গুঁড়ো গুঁড়ো করে দেওয়ার জেদে তখন তাদের আর কোনো দিকে নজর রাখার সময় ছিল না। সন্ধে নাগাদ মেঘ কেটে গিয়ে চাঁদ উঠল। তখন ঢেউগুলো ছত্রভঙ্গ। ক্লান্ত তিন তিমির গালের পাশ দিয়ে রক্ত গড়াচ্ছে। সেই রক্তে সমুদ্রের অনেকটা লাল হয়ে গেছে। বড় তিমির চোখ কানা হওয়ার জোগাড়। ঢেউয়ের হামানদিস্তায় ওদের মাথা চোয়াল সব থেতলে গেছে। তখন ওদের খেয়াল হলো, আরে গুলচাঁদ তো নেই। সেই ক্লান্ত অবস্থাতেই তিন তিমি ডুব দিয়ে গুলচাঁদকে খুঁজে ফিরতে লাগলো। এ তল্লাট থেকে ও তল্লাট। এক ডুবে বড় তিমির মাথাটা ডুবো পাহাড়ে ধাক্কা লেগে রক্তারক্তি কাণ্ড। সারা সমুদ্র অস্পষ্ট জ্যোৎস্নায় তিমিদের রক্তে লাল হয়ে উঠল। শেষ রাত নাগাদ ওদের তিনটে শরীর ভাসতে ভাসতে মেদিনী ডাঙায় এসে লাগলো। সভ্যতার তখন সবে সকালবেলা। মেঘ কেটে গিয়ে রোদ হাসছিল। আশ্রম বালকরা দাঁতন করে বঙ্গোপসাগরে মুখ ধুতে নেমেছে। দু তিনটে কুলকুচির পর ওরা যা দেখতে পেল, তিন বিশাল তিমি মরে গিয়ে ডাঙায় এসে ঠেকেছে। কোথায় গুলচাঁদ ন্যাড়া? তাদের বুক ধক করে উঠল। সারা রাত গুলচাঁদের চিন্তায় আশ্রম বালকদের ঘুমই হয়নি। মাঝরাতে চাঁদের আলো দেখতে পেয়ে ওরা বুঝতে পেরেছিল তাদের ন্যাড়া কিছু একটা করেছে, নয়তো মেঘ সরে চাঁদ দেখা দেবে কেন? কালাচাঁদ থামলো। ক্লাস শুদ্ধ একসঙ্গে সবাই দাঁড়িয়ে উঠলো। তারপর স্যার? আজ এই অবধি বীর গুলচাঁদ ন্যাড়ার কাহিনী আমি পুঁথিপত্র ঘেঁটে যতটুকু জেনেছি ততটুকুই তোমাদের বললাম। এরপর আমি আর জানি না। আজই আমি তোমাদের স্কুল ছেড়ে চলে যাচ্ছি, এক্ষুনি। ক্লাস ঘর অন্ধকার হয়ে এসেছে। ছেলেরা বলল, কোথায় যাবেন স্যার? বঙ্গোপসাগরের ঢেউয়ের গুঁড়ো গায়ে মেখে ভিজে বাতাস ক্লাসে এসে ঢুকছিল। কোথায় যাব? সেই দীঘলমুনির দীঘা হয়ে নীলাচল সমুদ্র তীর ধরে হাঁটতে হাঁটতে চলে যাব। না, আপনার যাওয়া হবে না। আপনাকে স্কুল যেতে দেবে না। কালাচাঁদ চমকে গেল। চমকে গেল সারা ক্লাস। আর স্কুলের সেক্রেটারি ভবভূতি বাবুর পিছনে দাঁড়ানো হেডমাস্টার মশাই, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই আর অন্য সব টিচার। তারা আশা করেছিলেন অন্যরকম, কিন্তু ঘটলো আর এক রকম। হেডমাস্টার চিঠিতে সব লিখে গোপনে ক্লাস 10-এর একটি ছেলেকে স্কুলের সেক্রেটারি ভবভূতি বাবুর গদিতে কাঁথিতে পাঠিয়ে দিয়েছিলেন সকালের বাসে। চিঠি পড়েই ভবভূতি বাবু ছুটে আসেন। তার নিজের হাতে গড়া স্কুল, সে স্কুল তো আর গোল্লায় দিতে পারা যায় না। কালাচাঁদ ক্লাসে ঢুকে বীর গুলচাঁদ ন্যাড়ার কাহিনী বলতে শুরু করতেই ভবভূতি বাবু ঘরের বারান্দায় এসে দাঁড়ান। তার পেছন পেছন অন্য সব মাস্টার মশাইরা। এতক্ষণ জানলার পাশে দাঁড়িয়ে দেখা না দিয়ে সবটা শুনেছেন ভবভূতি বাবু। ঘন্টা পড়ে গেছে, টিফিন কাবার হয়ে গেছে, আবার 5th পিরিয়ডও শুরু হয়েছে। ক্লাস 8-এর ছেলেরা কেউ টেরও পায়নি। অন্য মাস্টার মশাইরা 8-এর 4th পিরিয়ড 5th পিরিয়ডে ক্লাসে ঢুকতে গেছেন। ভবভূতি বাবু ঢুকতে দেননি, বলেছেন সবটা শুনুন না আগে, তারপর দেখা যাবে। ভবভূতি বাবু ক্লাসে ঢুকে বললেন, ছেলেরা তোমরা বাড়ি যাও, আজ তোমাদের ছুটি। মেদিনী পুরাণ থেকে বীর গুলচাঁদ ন্যাড়ার কাহিনী শুনে এমনিতেই তাদের মনটা ভারী হয়ে গিয়েছিল। কালো বোর্ডের চকখড়িতে লেখা গুলচাঁদ ন্যাড়া কথা কটি তখনও জলজল করছিল। হঠাৎ ছুটি পেয়ে ওরা বরং অন্য দিনের চেয়ে ভীষণ নিঃশব্দে ক্লাস ছেড়ে চলে গেল। লজ্জায় কালাচাঁদ ডাস্টার দিয়ে বোর্ডের লেখা মুছতে যাচ্ছিল। ভবভূতি বাবু বললেন, মুছবেন না, ও বোর্ডখানা আমি আমার বাড়িতে রেখে দেব। আমাদের মেদিনী ডাঙার পয়লা বীরের নাম লেখা বোর্ড। ডাস্টার রেখে দিল কালাচাঁদ। আমায় ক্ষমা করবেন। ক্ষমা চাপার তো কিছু হয়নি কালাচাঁদ বাবু।
তারপর হাঁক দিলেন ভবভূতি বাবু। ও হেডমাস্টার মশাই, এদিকে আসুন। এই বোর্ডখানা আমার বাড়িতে পাঠিয়ে দিয়ে এখানে আর একখানা বোর্ড টাঙাবেন। ও হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কালাচাঁদ সারা স্কুলের প্রায় সব মাস্টার মশাইদের সামনে দাঁড়িয়ে ভবভূতি বাবুকে বলল, স্যার, আমার কোনো সার্টিফিকেট নেই। তাতে কি হয়েছে কালাচাঁদ বাবু? আপনি আমাদের মেদিনীডাঙ্গার কথা মেদিনী পুরাণ থেকে শোনালেন। এই কাহিনী তো আমি আগে কখনো শুনিনি। আমি ক্লাস 10-এ উঠতে পারিনি স্যার। তাতে কি হয়েছে, 9-এ তো উঠেছেন। হ্যাঁ, তা প্রায় 15 বছরের চেষ্টায়। আমিও তো কিছুই পড়িনি, তাও একটা স্কুল করেছি। আপনি তো তবু 9 অব্দি পড়েছেন। আমায় ছেড়ে দিন স্যার, আমি যাই। না, আপনার যাওয়া হবে না। কাঁথি থেকে আপনি প্রাইভেটে স্কুল ফাইনাল দেবেন, কেমন? কি মাস্টার মশাইরা, আপনারা সাবজেক্টগুলো একটু দেখে শুনে নিতে পারবেন না? যারা কয়েক ঘন্টা আগে টিচার্স রুমে হাসাহাসি করছিলেন, তারাই সেই সব মাস্টার মশাইরা প্রায় একসঙ্গে হে হে করে উঠলেন। হে হে, তার পারবো না, খুব পারবো, এ আর কঠিন কি? কালাচাঁদ মাথা নিচু করে বলল, আমি তো আপনার স্কুলের কোনো কাজে লাগবো না। আমায় রেখে লাভ কি আপনার স্যার? আমায় বরং ছেড়ে দিন, আমি নীলাচলে চলে যাব। না, আপনার যাওয়া হবে না। আপনি প্রাইভেটে স্কুল ফাইনাল দেবেন, কাঁথির সেন্টার থেকে, কেউ জানবে না। আর এখানে ক্লাসে ক্লাসে গল্প বলবেন। কালাচাঁদ চোখ তুলে তাকালো। সামনে খোলা দরজার ফ্রেমে ভবভূতি বাবু, নিশিন্দি গাঁয়ের হাই স্কুলের সেক্রেটারি। কাঁথিতে কাজু বাদামের কারবার। শনিবার গদিতে তালা বন্ধ করে ফিরে আসেন। পাকা চুল মাথায় ভুড়ভুড় করছে, পাকা ভ্রু। ইনি কি সেই দীঘল ঋষি যার নামে দীঘা? সন্ধ্যের মুখে বঙ্গোপসাগরের ঢেউয়ের গুঁড়ো বাতাসের সঙ্গে মুখে এসে পড়ছিল। কালাচাঁদ চোখ নামালো। শুনছিলেন লেখক শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প সাধু কালাচাঁদের মেদিনী পুরাণ। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য।